হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের তড়িৎ চুম্বকত্ব শুরু করব। আর ক্লাস 12 এর এটাই প্রথম চ্যাপ্টার। যদি এটা প্রথম চ্যাপ্টার না, তোমাদের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার। আচ্ছা, তড়িৎ চুম্বকত্ব হলো ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আমরা ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম সম্পর্কে ডিসকাশন করব। আচ্ছা, তড়িৎ চুম্বকত্ব শুরু করতে গেলে এর পিছনে একটা ইতিহাস জানতে হবে। ইতিহাসটা কি? ইতিহাসটা হলো যে প্রাচীনকালে এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া নামক একটা অঞ্চলে আয়রন এবং অক্সিজেনের সংমিশ্রণে ম্যাগনেটাইট নামক এক ধরনের কালো পাথর আবিষ্কৃত হয়। ম্যাগনেসিয়া অঞ্চলে পাওয়া যায় বলেই এই পাথরটির নামকরণ হয় ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট কালো পাথরটির পরবর্তী নামকরণ হয় ম্যাগনেট, যার বেশ কিছু ধর্ম আছে। নাম্বার 1 যেটা ধর্ম বা প্রপার্টিজ, সেটা হলো আকর্ষণী ক্ষমতা। আর নাম্বার 2 হচ্ছে কি দিক নির্দেশক ক্ষমতা। পরবর্তীকালে এর উপর বেস করে সায়েন্টিস্টরা কৃত্রিমভাবে চুম্বক বা ম্যাগনেট আবিষ্কার করে। এই কৃত্রিমভাবে যেহেতু আবিষ্কার করে, এই জন্য এর নামকরণ করা হয় কৃত্রিম চুম্বক। যেটা তোমরা জানো সবাই যে কৃত্রিম চুম্বক অনেক রকমের হয়। নাম্বার 1 বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক। নাম্বার 2 চুম্বক শলাকা। এর ইংলিশটা হলো ম্যাগনেটিক নিডল। এছাড়াও আরো আছে অশ্বক্ষুরাকৃতি প্রকৃতির। আচ্ছা, এই যে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক, এরও বেশ কিছু প্রপার্টিজ আছে। নাম্বার 1 আকর্ষণী ক্ষমতা, নাম্বার 2 দিক নির্দেশক ক্ষমতা। এর দিক নির্দেশক ক্ষমতাটা মোস্টলি ইম্পর্টেন্ট। এই কৃত্রিম চুম্বকটিকে যদি আমরা রাখি, এটা অনবরত, বিশেষ করে এই যে দণ্ড চুম্বকটা, এটা দেখতে এরকম হয়। আচ্ছা, এই যে দণ্ড চুম্বক, এর পোলস বা মেরু দুই রকমের হয়। এই পোলস বা মেরু কেন কথাটা এখানে ইউজ হলো? এর কারণ হিসেবে এখানে যেটা আমরা পাই সেটা হলো এই দণ্ড চুম্বককে যদি আমরা কোনো লোহ চূর্ণের পাশে রাখি, তো লোহ চূর্ণগুলা দণ্ড চুম্বকের প্রান্ত বিন্দুতে লেগে থাকে, মধ্যবিন্দুতে আবার প্রায় লেগে থাকে না বলা চলে। এই জন্য এই মধ্যবিন্দুটাকে বলা হয় নিউট্রাল রিজিয়ন বা উদাসীন অঞ্চল। আর প্রান্ত বিন্দুতে যেহেতু হচ্ছে লোহ চূর্ণগুলো লেগে আছে, মানে কি প্রান্ত বিন্দুতে এই দণ্ড চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি। এই জন্য হচ্ছে এগুলাকে বলা হচ্ছে পোলস। যদিও এই পোলটাকে যদি আমি নামকরণ করি নর্থ পোল আর এটাকে নাম করি সাউথ পোল, এই কারণে নামকরণ করলাম, কারণটা হলো এই নর্থ পোলটা উত্তর দিকে মুখ করে থাকে আর সাউথ পোলটা দক্ষিণ দিকে মুখ করে থাকে। তাছাড়া এর আরো একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো কি দুটা সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে আর বিষমমেরু পরস্পরকে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে। আচ্ছা, এই হলো কৃত্রিম চুম্বকের কিছু কিছু জিনিস। আচ্ছা, কৃত্রিম চুম্বকের পর যে জিনিসটা এখন আমরা পড়ব সেটা হলো ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি? এর বাংলা হলো চুম্বক ক্ষেত্র। ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র কি? যে কোনো একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের নির্দিষ্ট একটা অঞ্চল পর্যন্ত তার একটা আকর্ষণ ক্ষেত্র থাকবে বা প্রভাব থাকবে। এই পুরো আকর্ষণ ক্ষেত্রটাকে এখানে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এর বেশ কিছু আবার প্রপার্টিজ আছে। ম্যাগনেটিক ফিল্ডের নেচারটাকে যদি আমরা জানতে চাই,
একটা বিশেষ চিত্রের সাহায্যে আমরা এটা জানতে পারি। সেই বিশেষ চিত্রটাকে এখানে নামকরণ করা হয় ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, যার বাংলা হলো চুম্বক বলরেখা। যদি এর সংজ্ঞা কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা এরকম বলবো যে চুম্বক বলরেখা হলো একটা পুরোটাই কাল্পনিক রেখা, যেটা বিশেষত আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের চিত্ররূপ হিসেবে পাই। এটা একটা এক্সপেরিমেন্টের উপর বেস করে আমরা করি। তাছাড়া আরো বলতে পারি যে চুম্বক বলরেখা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হিসেবে। ডাইরেকশন কথাটা এখানে কেন ইউজ করলাম, কারণ হলো এই যে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র, কি বললাম, একটা ম্যাগনেটের একটা আকর্ষণ ক্ষেত্র থাকবে। এই যে আকর্ষণ কথাটা আছে, আকর্ষণ কথাটা আমরা কোথায় পাই? বলের মধ্যে বা ফোর্সের মধ্যে। বা বল একটা কি ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি মানে আমরা কি জানি, যার একটা মানও থাকবে আবার কি ডাইরেকশনও থাকবে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের কি একটা ডাইরেকশন আছে। এই ডাইরেকশনকে যে রেখার সাহায্যে আমরা এখানে রিপ্রেজেন্ট করি সেটাকে এখানে বলা হচ্ছে চুম্বক বল রেখা, যেটা পুরোটাই একটা কাল্পনিক রেখা। আমরা বলরেখার চিত্র রূপটা বের করব। এখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যে এক্সপেরিমেন্টটা পুরোটাই রাইট হ্যান্ড থাম্ব রুলের উপর বেস করে। কেমন এক্সপেরিমেন্ট? এখানে একটা প্লেন কার্ডবোর্ড নেওয়া হয়েছে, সেই প্লেন কার্ডবোর্ডটাকে ছিদ্র করা হয়েছে, সেই ছিদ্রের মধ্য দিয়ে একটা কন্ডাক্টরকে প্রবেশ করানো হয়েছে। এক্সাম্পল অনুযায়ী বলা যায় এই বোর্ড, এটা একটা কি প্লেন কার্ডবোর্ড, এই পেনটা হচ্ছে একটা পরিবাহী এইভাবে আছে। সাপোজ কারেন্ট যদি এদিকে যায়, যেদিকে কারেন্ট যাবে সেদিকে আমরা হচ্ছে এখানে একটা বৃত্তাকার নিয়ম অ্যাপ্লাই করব। মানে কিভাবে? সাপোজ কারেন্ট এদিকে যাচ্ছে, এইভাবে আমরা করলাম, যেদিকে কারেন্ট যাবে সেই দিকেই বৃত্তাকার থাকবে, বাকি চারটা আঙ্গুল যেদিকে মুভ করে থাকবে সেটাই হবে বলরেখার ডাইরেকশন। তাহলে এখানে কিভাবে হবে? ওয়্যারটা এরকম আছে, কারেন্টও কি এদিকে যাচ্ছে, করলাম, যেদিকে কারেন্ট যাবে বৃদ্ধাঙ্গুষ্ঠ আঙ্গুল সেই দিকেই থাকবে, বাকি চারটা আঙ্গুল যেদিকে মুখ করে থাকবে সেটাই হবে বলরেখার ডাইরেকশন। বাকি চারটা আঙ্গুল কোন দিকে মুখ করে আছে? এদিকে আছে, তাহলে হচ্ছে কি এখানে বলরেখার ডাইরেকশন কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এর উল্টো দিক যদি কারেন্ট যদি এদিকে যায় তাহলে বলরেখার ডাইরেকশন কি হবে? ক্লকওয়াইজ। আচ্ছা, বলরেখা হলো, বলরেখার বিশেষ কিছু ধর্ম আছে যেটা বইয়ের মধ্যে আছে। ধর্ম হচ্ছে কি, দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। কারণ প্রথমে আমি বলেছি যে বলরেখা হলো কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। জিনিসটা কি বললাম, কি দুটো বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। আচ্ছা, এই দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে না, তার আগে একটা হচ্ছে ধর্ম আছে, সেটা হলো বলরেখা নর্থ পোল থেকে শুরু হবে আর সাউথ পোলে গিয়ে শেষ হবে। শুধুমাত্র যে নর্থ পোল থেকে একটা বলরেখা বের হবে তা না, অসংখ্য বলরেখা নির্গমন হবে এখান থেকে। আচ্ছা, এবার যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমরা বের করি তাহলে কেমন হবে? এটা একটা বলরেখা, এই বলরেখার উপর কোন একটা পয়েন্ট যদি আমরা চুজ করি, সেই পয়েন্টটাকে নিয়ে যদি একটা ট্যানজেন্ট প্লট করি, সেই ট্যানজেন্টটাই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এটাও করতে পারি আমরা, এটাও করতে পারি। একটা বিন্দু মানে কি একটা ট্যানজেন্ট। এটা হলো কি বলরেখার একটা ধর্ম, যে কি বলরেখা নর্থ পোল থেকে শুরু হবে সাউথ পোলে গিয়ে শেষ হবে। 2 নাম্বার, যে বলরেখার সম্পূর্ণ ধারণা কি কাল্পনিক। 3 নাম্বার, দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। কেমন? এটা একটা বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক, যার দুটো পোল আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। সাপোজ বললাম যে ছেদ করলো দুটো বলরেখা, ছেদ করলো মানে কি একটা ছেদ বিন্দু পাচ্ছি বা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাচ্ছি। এই যে ছেদ বিন্দু, এই বলরেখাও পাচ্ছে, এই বলরেখাও পাচ্ছে। একটু আগেই বললাম যে কি একটা পয়েন্ট মানে কি একটা ট্যানজেন্ট একটা বলরেখার জন্য। এখানে কয়টা বলরেখা আছে? দুটা।
এটা একটা বলরেখার জন্য এটা পয়েন্ট, তার জন্য একটা ট্যানজেন্ট টানলাম, এটা বলরেখার জন্য কি একটাই পয়েন্ট, কিন্তু একটা বিন্দু দিয়ে তো আমরা একটাই ট্যানজেন্ট প্লট করতে পারি। দুটো ট্যানজেন্ট কি এখানে প্লট করা যাচ্ছে? যাচ্ছে না। ট্যানজেন্ট মানে স্পর্শক। তাহলে এখান থেকে আমরা এটাই বলতে পারি যে কি দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। তাহলে এগুলো হলো কি বলরেখার ধর্ম। আরেকটা ধর্ম আছে যেটা বলতে ভুলে গেলাম, সেটা হলো বলরেখার সংখ্যা যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ তত বেশি হবে। যে জায়গায় বলরেখার সংখ্যা যত বেশি সেই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবটাও তত বেশি। আচ্ছা, এই হলো বলরেখার ধর্ম বা প্রপার্টিজ। কিন্তু এই যে আমরা ম্যাগনেটিক ফিল্ড কথাটা ইউজ করছি, ম্যাগনেটিক ফিল্ড হলো কি একটা ভৌত রাশি। এবার আমরা জানি ভৌত রাশি মানে কি, যেসব রাশিকে আমরা কি যন্ত্রের সাহায্যে মেজারমেন্ট করতে পারি তাদেরকেই বলা হয় কি ভৌত রাশি। এবার মেজারমেন্ট করতে গেলে কি থিওরি দরকার। কোনো থিওরি আছে এর মধ্যে? থিওরি নেই। সর্বপ্রথম থিওরি ম্যাগনেটিক ফিল্ডের উপর বেস করে দুজন সায়েন্টিস্ট দেয়, একজনের নাম বায়োট-সাভার্ট আর একজনের নাম ল্যাপ্লাস। এই বায়োট-সাভার্ট সূত্র জানতে গেলে আগে একটা বিশেষ জিনিস জানতে হবে, সেটা হলো কি ওরেস্টেড ল বা ওরেস্টেডের সূত্র। ওরেস্টেড, আচ্ছা ইংলিশটা লিখছি, ওরেস্টেড ল। ওরেস্টেড লটা কি? একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, মানে একটা পরিবাহী আছে যার মধ্যে কি কারেন্ট ফ্লো হবে। ধরলাম যে এবি একটা কি পরিবাহী, এই পরিবাহীর মধ্যে কি আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো ওরেস্টেড দেখালো একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে যে যখনই কারেন্ট পাঠাবো একটা পরিবাহীর মধ্যে চারপাশে কি উৎপন্ন হবে? ম্যাগনেটিক ফিল্ড। মানে এটা কি কারেন্ট পাঠালে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। এই সূত্রটাকে বলা হচ্ছে এখানে ওরেস্টেড ল। এটা ওরেস্টেড 1820 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন একটা এক্সপেরিমেন্টের দ্বারা। সেই এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্টটা হলো এরকম একটা ওয়্যার আছে আর এর পাশে একটা চুম্বক শলাকা রাখা আছে। আচ্ছা, যদি এর মধ্যে কারেন্ট ফ্লো না হয় এই পরিবাহের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে চুম্বক শলাকার কোনো রকমের ডিফ্লেকশন হচ্ছে না, মানে চুম্বক শলাকা যেমন ছিল তেমনই আছে। কিন্তু এই পরিবাহের মধ্যে যদি আমরা কারেন্ট পাঠাই, দেখা যাবে চুম্বক শলাকা এরকম আছে তো নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে রোটেট করলো, মানে কি একটা অ্যাঙ্গুলার ডিফ্লেকশন, মানে ছিল এরকম হয়ে গেল এরকম, মানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কি ঘুরে যাচ্ছে। এই যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন বা বিক্ষেপণ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি পরিবাহের মধ্যে যখনই আমরা কারেন্ট পাঠাচ্ছি তখনই চুম্বক শলাকার কি একটা বিক্ষেপণ হচ্ছে। এখান থেকে সিদ্ধান্তে আসলো যে কি যখনই আমরা পরিবাহের মধ্যে কারেন্ট পাঠাবো তার চারপাশে কি চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। আচ্ছা, ওরেস্টেড সূত্রের সাহায্যেও আমরা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড বা মান বের করতে পারলাম না। তখন আসলো দুজন সায়েন্টিস্ট, বায়োট-সাভার্ট এন্ড ল্যাপ্লাস। বায়োট-সাভার্ট পুরোটাই কিন্তু অ্যাজিউম করে নিয়েছিল, কতগুলো অ্যাজাম্পশনের উপর বেস করে বা স্বীকার্য। স্বীকার্যটা কি? যে কোনো একটা আরবিট্রারি ওয়্যার নিল, মানে যে কোনো টাইপের একটা তার, এর নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে অবশ্যই। এই তারের মধ্যে বা পরিবাহী তারের মধ্যে আই পরিমাণ কারেন্ট পাঠালো। যখনই কারেন্ট পাঠাবো তার চারপাশে কি উৎপন্ন হবে? ম্যাগনেটিক ফিল্ড। এই তার চারপাশ, এখানেও আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো, এখানেও পাবো, এখানেও পাবো। সাপোজ বললাম আমি নির্দিষ্ট একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করব, সেই পয়েন্টটা কি এখানে পি। তাহলে এই যে পি পয়েন্ট চুজ করলাম, মানে আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করব। আরবিট্রারি ওয়্যার থেকে নির্দিষ্ট একটা দূরত্বে আছে, কিন্তু দূরত্বটা তো এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি।
তাহলে কোথা থেকে নিব? নেওয়ার জন্য বায়োসাভার্ট একটা ইমাজিন করলো। জিনিসটা কি, যে একটা তার টোটাল দৈর্ঘ্য যদি l হয়, তাহলে এলিমেন্টারি লেন্থ কি হবে? dl। এই পেনটা কি টোটাল দৈর্ঘ্য l হলে এই পেনটা মানে কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের কি সমষ্টি। সেই ক্ষুদ্র অংশটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সাপোজ আমি এখানে মনে করলাম যে সেই ক্ষুদ্র দৈর্ঘ্য কি এটা dl। তাহলে dl থেকে নির্দিষ্ট একটা দূরত্বে p পয়েন্টটা আছে ধরলাম, সেই দূরত্বটা এখানে কি r। আচ্ছা, এটা তো লেন্থ একটা তো ভেক্টর রাশি, এর তো একটা অভিমুখ থাকবে। এই অভিমুখটা বেসিক্যালি তার বরাবর, বোঝার সুবিধার জন্য আমি ধরলাম এরকম। আচ্ছা, dl এর ডাইরেকশনের সঙ্গে dl থেকে নির্দিষ্ট একটা দূরত্বে যে পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করছি, এখানে একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, সেই অ্যাঙ্গেলটা এখানে ধরলাম কি থিটা। আচ্ছা, একটা ক্ষুদ্র অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ডও কি পাবো? ক্ষুদ্র। ম্যাগনেটিক ফিল্ডের সিম্বল হলো b। তাহলে ক্ষুদ্র কি হবে? db। এটা আমরা ক্লাস 11 এ শিখেছি। তো বায়োসাভার্ট এখানে দেখালো যে কি এই dl দৈর্ঘ্যের জন্য p পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটা হচ্ছে কি db। তার মানটা কি হবে? dl এর সঙ্গে প্রপোর্শনাল। সে ধরে নিল যত বেশি কারেন্ট পাঠাবো ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণও তত কি বাড়বে, মানে কি সমানুপাতিক চিহ্ন হচ্ছে। আর একটা কি, এই যে dl এর ডাইরেকশন এবং dl থেকে যে দূরত্বে যে পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করছি তার মধ্যবর্তী অ্যাঙ্গেলে sin থিটার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা কি প্রপোর্শনাল বা সমানুপাতিক। আর একটা কি, এই p পয়েন্টে যত বেশি নিব মানে তার থেকে যত বেশি দূরত্বে যাব প্রভাবটা তত কি কমতে থাকবে, তার কাছাকাছি যত আমরা আসব প্রভাবটা কি তত বাড়বে। তো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এই দূরত্বটা বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে এই যে dl থেকে নির্দিষ্ট একটা দূরত্বে যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করছি তার বর্গের সঙ্গে কি চুম্বক ক্ষেত্রটা কি হবে? ব্যস্তানুপাতিক। এখন আমরা যৌগিক ভেদের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, মানে পুরো জিনিসটাকে যদি একসঙ্গে লিখি, তাহলে কি পাবো? db সমানুপাতিক উপরে কি আছে i, কি আছে dl sin থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। এই সমানুপাতিক চিহ্ন উঠালে একটা কি হবে? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে এখানে আমরা ধরলাম k প্রাইম। এই যে সূত্র dv k প্রাইম i dl sin থিটা বাই r স্কয়ার, এটাকে বলা হচ্ছে বায়োসাভার্ট এবং ল্যাপ্লাসের সূত্র। আমরা বায়োসাভার্ট সূত্র পড়লাম। এই বায়োসাভার্ট সূত্রের মধ্যে একটা কনস্ট্যান্ট আছে, সেটা হলো কি k প্রাইম। এই কনস্ট্যান্টটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার 1, আমরা এই যে ম্যাগনেটিক ফিল্ড বের করছি সেটা কোন পদ্ধতির সাহায্যে। পদ্ধতি বলতে আমরা জানি প্রত্যেকে সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এফপিএস পদ্ধতি, যেটাকে বলা হয় এখানে বেসিক্যালি ইউনিট সিস্টেম। মানে কি এই কনস্ট্যান্টটা ইউনিট সিস্টেমের উপর ডিপেন্ড করছে। সেই ইউনিট সিস্টেম সিজিএস হতে পারে অথবা এসআইও হতে পারে। আর নাম্বার 2, এই কনস্ট্যান্টটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করছে, সেটা হলো এই পুরো এক্সপেরিমেন্টটা আমরা কোন মিডিয়ামে করছি। মিডিয়াম বলতে এখানে লিকুইড মিডিয়াম হতে পারে বা ফ্রি স্পেস, লিকুইড মিডিয়াম হতে পারে অথবা ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম বা বায়ু মাধ্যম হতে পারে। বায়ু মাধ্যম হতে পারে। আচ্ছা, আমরা ধরলাম যে বায়ু মাধ্যমে পুরো এক্সপেরিমেন্টটা করছি এবং এসআই পদ্ধতিতে, তাহলে সূত্রটা কেমন দাঁড়াবে? দেখা যায় বায়ু মাধ্যম এবং এসআই পদ্ধতির ক্ষেত্রে
এই কনস্ট্যান্টটা মান হলো μ0/4 পাই। এই সিম্বলটাকে বলা হয় মিউ সাফিক্সে 0 অথবা মিউ নটও বলা হয়। এই মিউ0 একটা নাম আছে, পুরো জিনিসটা আমরা কি বায়ু মাধ্যমে করছি, এইজন্য এই মিউ0 নাম হলো শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। সো তাহলে বায়ুসভার সূত্রটা কেমন দাঁড়াচ্ছে? কে প্রাইমের জায়গায় কি বসাবো? μ0/4 পাই। তাহলে dv ইকুয়াল টু μ0/4 পাই I dl sin theta divided by r square। এই যে সূত্রটা দাঁড়ালো, এটি হলো বায়ুসভাটের সূত্র। dv equal to μ0/4 পাই I dl sin theta by r square। এখানে dv টা হচ্ছে কি একটা ম্যাগনেটিক ফিল্ডের মান, ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ডের মান। কার জন্য? dl সেকশন বা ক্ষুদ্র পরিমাণ দৈর্ঘ্য dl এর জন্য। যদি আমরা টোটাল বের করতে চাই, একটা ক্ষুদ্র জিনিসকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি টোটাল পেয়ে যাব? তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি টোটাল পেয়ে যাব ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটা হলো। আচ্ছা, একটু আগে আমরা বললাম যে ম্যাগনেটিক ফিল্ড হলো কি একটা ভেক্টর রাশি। কেন? কারণটা হলো আকর্ষণ ক্ষমতা আছে, বললাম যে একটা ম্যাগনেটের চারপাশে কি একটা নির্দিষ্ট প্রভাব থাকছে, অ্যাট্রাকশন ফোর্স। ফোর্স একটা ভেক্টর রাশি, সেই হিসেবে আমরা বলতে পারি কি ম্যাগনেটিক ফিল্ড কি একটা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এর একটা কি ভেক্টর রূপ বা ভেক্টর ফর্ম থাকবে। এর ভেক্টর রূপটি হলো, এটাও एग्जाम এ আছে, ভেক্টর রূপ। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ক্লাস 11 এ পড়েছি যে কোনো ভেক্টর রাশির কি একটা সার্টেন ম্যাগনিটিউড থাকবে, সঙ্গে একটা কি ডাইরেকশন থাকবে। সেই ডাইরেকশনটাকে কি বলা হয়? ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এটা সূত্র আমরা পেয়েছিলাম এরকম, যে কোনো ভেক্টর মানে কি মান ইনটু অভিমুখ। ইনটু বলতে কোনো ডট না, কোনো ক্রস না। এখানে যে কোনো ভেক্টর বলতে হচ্ছে কি dv ভেক্টর, তার মান হচ্ছে কি dv। আচ্ছা, অভিমুখটা কোন বরাবর চেঞ্জ হচ্ছে? বেসিক্যালি এখানে যে অভিমুখটা পাচ্ছি আমরা সেটা হলো কি এই যে তারটা dl সেকশন থেকে আমরা নির্দিষ্ট একটা দূরত্বে কোন এক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করছি। এই p পয়েন্ট যত এদিকে নিব তত কি ম্যাগনেটিক ফিল্ডের মানটা কমবে, কারণ দূরত্ব যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ড তত কি কমবে, দূরত্ব যত কমবে ম্যাগনেটিক ফিল্ড তত কি বাড়বে। তাহলে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কোন বরাবর চেঞ্জ হচ্ছে? এই বরাবরই, r বরাবর। ক্লাস 11 এ আমরা পড়েছি r বরাবর ইউনিট ভেক্টর সিম্বল কি r ক্যাপ। তাহলে এখানে কি হবে? যে কোনো ভেক্টর মানে কি মান ইনটু অভিমুখ। অভিমুখ বলতে এখানে ইউনিট ভেক্টর মানে যার সিম্বল কি r ক্যাপ। আর dv আমরা পেয়েছি μ0/4 পাই I dl sin theta by r square into r cap। আচ্ছা, ক্লাস 11 এ আমরা এটাও করেছি a ক্রস b মানে কি জানি ab sin theta। এখানে dl sin theta r ক্যাপ পার্ট আছে। আচ্ছা, জিনিসটাকে এইভাবে লিখতে পারি আমরা μ0I/4 পাই dl ভেক্টর ক্রস প্রোডাক্ট r ক্যাপ, নিচে r স্কয়ার আছে। এটাকে a ভেক্টর মনে করলাম, এটাকে b ভেক্টর মনে করলাম। যদি করে থাকি a ক্রস b মানে কি জানি ab sin theta dl r ক্যাপ sin theta। এখানে dl r ক্যাপ sin theta আছে, তাহলে এটা যা এটাও তা।
ক্রস, এটাও আমরা ক্লাস 11 এ পড়েছি যে r ক্যাপ মানে হচ্ছে কি r ভেক্টর বাই r, ইউনিট ভেক্টর মানে কি যে কোনো ভেক্টর ডিভাইডেড বাই তার মান, তাহলে এখানে বসাই r ভেক্টর বাই r, নিচে আবার r স্কয়ার আছে, তাহলে কি দাঁড়ালো r কিউব। এই যে ফর্মটা বা রুটটা পেলাম এটাই বায়োসাভার্ট সূত্রের ভেক্টর ফর্ম। dv ভেক্টর ইকুয়াল টু μ0 by 4 pi dl cross r ভেক্টর ডিভাইডেড বাই r কিউব। আচ্ছা, এখানেও আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বলতে পারি, dl ক্রস r ক্যাপ করে আমরা যেটা পাবো সেটাই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। জিনিসটা কেমন? একটা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুল আছে, রুলটা হলো এরকম। সাপোজ এটা একটা ভেক্টর চুজ করলাম, এটা কি a ভেক্টর, এটা কি b ভেক্টর, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল আছে। আমরা যদি a ক্রস b বের করি, a ক্রস b মানে কি a থেকে b এর দিকে যাচ্ছি, a থেকে b এর দিকে যাচ্ছি, না এরকম, এই যে a থেকে b এর দিকে যাচ্ছি এই ডাইরেকশনটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ম্যাক্সওয়েল বলেছে তার কর্ক স্ক্রু রুল অনুযায়ী যে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কোনো পেনকে যদি আমরা ঘোরাই সেটা কি উপরের দিকে উঠছে, তাহলে a ক্রস b করে আমরা যেটা পাচ্ছি সেটা কি উপরের দিকে। এখানে a ভেক্টর বলতে কি dl ভেক্টর আর b ভেক্টর বলতে কি r ভেক্টর, তাহলে এটা যদি dl ভেক্টর ধরি আর এটাকে যদি r ভেক্টর ধরি তাহলে dl ক্রস r ভেক্টর, dl ক্রস r ভেক্টর করে আমরা কি পাচ্ছি উপরের দিকে, এটাই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। আচ্ছা হলো। এবার একক বের করব, ইউনিট। জিনিসটা কি, এই যে আমরা পেলাম dv ইকুয়াল টু বায়োসাভার্ট ল অনুযায়ী μ0 বাই 4 পাই I dl sin theta ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে কিন্তু আমরা চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার একক জানি না আর চৌম্বক ক্ষেত্রে জানি না, বাট কারেন্টের পড়েছি আমরা, কারেন্টের এসআই একক কি অ্যাম্পিয়ার, dl মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক কি মিটার, আর মধ্যে দূরত্ব, দূরত্বের এসআই একক কি মিটার, sin থিটা তো ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে এখান থেকে দেখব, আচ্ছা তার আগে যে জিনিসটা জানতে হবে, চৌম্বক ক্ষেত্রের এসআই একক হলো ওয়েবার পার মিটার স্কয়ার, সংক্ষেপে এটাকে বলা হয় টেসলা, সিম্বল হচ্ছে টি। এটা বাংলায় লিখছি ওয়েবার পার মিটার স্কয়ার, সংক্ষেপে বলা হচ্ছে টেসলা। এসআই একক, এটা হলো এসআই একক, আর সিজিএস একক হলো গাউস, যার সিম্বল হলো জি, এটা হলো সিজিএস একক চৌম্বক ক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা μ0 একক পেয়ে যাব কিভাবে, এই সূত্র থেকে এখান থেকে লিখতে পারি আমরা μ0 ইকুয়াল টু 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার ইনটু dv ডিভাইডেড বাই I dl sin theta। আচ্ছা এটা মুছে দিচ্ছি। এখান থেকে আমরা জানি 4 একটা কনস্ট্যান্ট এককহীন, পাই একটা কনস্ট্যান্ট এককহীন, তাহলে এককগুলো বসাই। আর বলতে দূরত্ব, দূরত্বের এসআই কি মিটার, পাওয়ারে কি আছে 2, ডিবি বলতে কি চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রে এসআই কি পেলাম আমরা ওয়েবার, ডব্লিউবি মানে ওয়েবার, ওয়েবার পার মিটার স্কয়ার ডিভাইডেড বাই আই বলতে কি কারেন্ট, কারেন্টের এসআই কি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার সিম্বল বড় হাতের ইনটু ডিএল, ডিএল বলতে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই কি জানি মিটার, sin থিটা তো ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে এখান থেকে কাটাকাটি করে যে জিনিসটা আমরা পাবো সেটা লিখছি
মিটার স্কয়ার কেটে গেল। ওয়েবার আর নিচে কি থাকলো, অ্যাম্পিয়ার ইনটু মিটার। অ্যাম্পিয়ার উপরে উঠলে কি হবে, অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। আচ্ছা, এই ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স কে সংক্ষেপে এখানে বলা হয় হেনরি, যার সিম্বল কি বড় হাতের এইচ। তাহলে হেনরি ইনটু মিটার ইনভার্স, অথবা এটাকে এইভাবে বলতে পারি হেনরি পার মিটার। আচ্ছা, হেনরি কার পরিবর্তে লিখলাম, হেনরি এখানে লিখলাম ওয়েবার, অ্যাম্পিয়ার ইনভার্স এর জায়গায় লিখলাম আমরা হেনরি, তার সিম্বল কি এইচ। তাহলে মিউ0 এসআই একক কি দাঁড়ালো, হেনরি পার মিটার। মিউ0 এসআই পদ্ধতিতে মান হলো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, কি পেলাম আমরা, হেনরি পার মিটার পেয়ে গেলাম।